আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি হৃদরোগ সমস্যা, প্রতিকার ও সমাধান। সুপ্রিয় দর্শক, হৃদরোগ সমস্যা, প্রতিকার ও সমাধান নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার রাজীব ঘোষ, সহকারী অধ্যাপক, হৃদরোগ বিশেষজ্ঞ, রাঙামাটি মেডিকেল কলেজ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডাক্তার রাজীব, আমি প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে হৃদরোগ সমস্যা বলতে আসলে আমরা কি বুঝি? হৃদরোগ আসলে হলো আমাদের যে হৃৎপিণ্ড থাকে, যে হৃৎপিণ্ড দিয়ে আমাদের পুরো শরীরে রক্ত সঞ্চালন হয়, সেই হৃৎপিণ্ডের রোগ। তো এটা কয়েক ধরনের হয়। একটা হলো হৃৎপিণ্ডের নিজেরও রক্তর প্রয়োজন, সেই জন্য হৃৎপিণ্ডেও রক্তনালী আছে, সেই রক্তনালীতে রোগ হয়, রক্তনালীতে ব্লক হয়, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের রক্তনালীর রোগ। আবার হৃৎপিণ্ডের যে মাংসপেশি আছে, যে পাম্প করে রক্ত, সে মাংসপেশিরও রোগ হয়, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের মাংসপেশির রোগ, আমরা কার্ডিওমায়োপ্যাথি বলি ইংরেজিতে। হৃৎপিণ্ডের কিছু বাল্ব থাকে, 4টা বাল্ব থাকে ওই রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য, সেই বাল্বেরও রোগ হয়। আবার জন্মগতভাবেও হৃৎপিণ্ডের রোগ হয়। হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো আছে, একটার সঙ্গে একটার আলাদা করার কতগুলো পর্দা থাকে, সে পর্দাতে জন্মগতভাবে ফুটো থাকতে পারে বা বাল্বের সমস্যা থাকতে পারে। এই ধরনের রোগগুলো জন্মগত হৃদরোগও হয়। আবার ধরেন যে যাদের অনেক দিন ধরে উচ্চ রক্তচাপ থাকে, ওদের হৃৎপিণ্ডের পেশির স্থূলতা বেড়ে যায়, হৃৎপিণ্ডের এতে কর্মক্ষমতা কমে যায়, এটাও এক ধরনের হৃৎপিণ্ডের রোগ। আর এই হৃৎপিণ্ডের রক্তনালীর রোগ, বাল্বের রোগ বা হৃৎপিণ্ডের মাংসপেশির রোগ বা উচ্চ রক্তচাপজনিত হৃৎপিণ্ডের রোগ, সব কিছুর আসলে আলটিমেট রেজাল্ট হলো হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমে যাওয়া, যেটাকে আমরা সাধারণভাবে বলি হার্ট ফেল করা। জি, হৃদরোগের প্রধান ঝুঁকিকর কারণগুলো কি কি? আমরা অর্থাৎ যেটাকে আমরা রিস্ক ফ্যাক্টর বলে থাকি, হৃদরোগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কি কি বিষয় রয়েছে? হৃদরোগের যেগুলো রক্তনালীর সংক্রান্ত রোগ, সেগুলোর ঝুঁকি আসলে মূলত হলো ধূমপান করা, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরল বেশি থাকা, পারিবারিকভাবে এই ধরনের রোগের ইতিহাস থাকা, এবং এগুলো হলো যে হৃদরোগের যেগুলো রক্তনালীর ব্লক সংক্রান্ত রোগ, তাদের ঝুঁকি। এছাড়াও আর কিছু ঝুঁকি আছে যেগুলো পরিবর্তন করা যায় না, যেমন পুরুষদের একটু বেশি হয়, ফ্যামিলি হিস্ট্রি থাকলে একটু বেশি হয়, এগুলো কিছু আছে। স্থূলতাও একটা ঝুঁকি, যেটা পরিবর্তন করা যায়। মোটামুটি এগুলোই হলো হৃদরোগের ঝুঁকি। এছাড়া খাদ্যাভ্যাস বা স্থূলতা, আপনি যেটা একটু আগেই বললেন, খাদ্যাভ্যাস কি কোনো কারণে হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে? হ্যাঁ, খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রম না করা, কম করা, এই দুইটা আসলে আমাদের স্থূলতার জন্য দায়ী। স্থূলতা এক সেন্সে আমাদেরকে হৃদরোগের ঝুঁকি বাড়ায়, ঠিক তেমনি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়, এগুলো করে। আর আমাদের খাদ্যাভ্যাসের একটা বড় পরিবর্তন হয়েছে। আমাদের অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে আমরা আসলে ফাস্ট ফুডের উপরে অনেক বেশি, জাঙ্ক ফুডের উপর অনেক বেশি নির্ভর করি। সেজন্য ওই জাঙ্ক ফুডগুলো অধিকাংশ রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকে এবং ক্ষতিকর ফ্যাট থাকে। এগুলো অতিমাত্রায় গ্রহণ করলে, নিয়মিত গ্রহণ করলে আমাদের যেমন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে, ঠিক তেমনি হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার ঝুঁকিটাও বাড়ে, ফলে হৃদরোগের আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। হৃদরোগের ক্ষেত্রে প্রাথমিক লক্ষণগুলো সাধারণত কি কি হয়, আমরা এটা আপনার কাছে শুনবো। তবে একজন দর্শক যুক্ত আছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার নাম মাহমুদুল করিম, বয়স 30। জি। জি, আমার হঠাৎ করে আমি পিএসসি চ্যানেলে জব করি। হঠাৎ করে রাতের 1টা বাজে হঠাৎ করে কি এটা মনে হয়, আমি ঘুম থেকে চেতনা পাইছি। চেতনা হওয়ার পর কি একটা মিসিং হচ্ছে, ওটা মনে করে আমি দাঁড়াতে গিয়ে হঠাৎ করে আমি পড়ে গেছি। পড়ে যেয়ে প্রায় 5-10 মিনিট অবস্থা ছিলাম। জি, এটি আমার এটি বেহুশ ছিলাম। এটি কতদিন আগে হয়েছে আপনার? এটা প্রায় 1 মাস। 1 মাস। জি, এখন কি সমস্যা অনুভব করছেন? এখন ওই যে আমার মানে ব্রেনে হঠাৎ করে একটা জিনিসে আমার মানে ব্যথা করে অতিরিক্ত। ব্রেইনে অর্থাৎ মাথায় ব্যথা করছে? উচ্চ রক্তচাপ জি। বা ডায়াবেটিস আছে কিনা? জি, আপনি কোনো কিছু জিজ্ঞেস করতে হ্যাঁ, চান আপনার দর্শক? আপনার কি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে, বা আপনি কি ধূমপান করেন? জি, উনি ধূমপায়ী। উচ্চ রক্তচাপ আছে? আপনার কি প্রেশার রয়েছে, উচ্চ রক্তচাপ? প্রেশার লো।
প্রেশার লো, ডায়াবেটিস আছে কিনা? ডায়াবেটিস আছে? ডায়াবেটিস চেক করে নেই। আচ্ছা, ফ্যামিলিতে মা বাবা ভাই বোন এদের হৃদরোগের ইতিহাস আছে কিনা? জি, আমার আব্বু 2008 সালে জি কর্তব্যরত অবস্থায় জি, মারা কর্তব্য গেছে। অবস্থায় মারা যান। উনার তখন বয়স কত ছিল? উনার বয়স তখন কত ছিল? তখন প্রায় 54-56। জি, ঠিক আছে দর্শক, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, উপস্থিত চিকিৎসকের পরামর্শ শুনুন। উনার সমস্যা হলো উনার সকালে ঘুম থেকে উঠে উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে জি, পড়ে গেছে। রাতে মাঝরাতে হঠাৎ করে উনি এরকম সেন্সলেস হয়ে যান। আচ্ছা, এটা এখন প্রায় 1 মাস আগের ঘটনা। এবং একটা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে, ওনার জি। বাবা কর্তব্যরত অবস্থায় হঠাৎ মারা যান। জি আর হলো উনি ধূমপায়ী, প্রেশার নাই, ডায়াবেটিস উনি জানেন না। তো আমার কাছে মনে হচ্ছে উনার একজন হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে হবে। কারণ সরাসরি। হলো যে হ্যাঁ, উনার হয়তো হার্টের কোনো সমস্যা থাকতে পারে যেটার কারণে ছন্দের সমস্যা হয়। আর যেহেতু উনার মানে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে বাবার, সেহেতু উনার পুরোপুরি হার্টের চেক আপটা করতে হবে যে কোনো জি। হার্টে ব্লক আছে কিনা বা কোনো রিদমের সমস্যা আছে কিনা। হার্টের রিদমের সমস্যা এক ধরনের সমস্যা, জি। এগুলো দেখতে হবে এবং সেভাবে উনাকে ব্যবস্থা নিতে হবে। তাহলে একজন নিকটস্থ হ্যাঁ, নিকটস্থ হৃদরোগ বিশেষজ্ঞের বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ। কথা বলতে হবে। জি, ধন্যবাদ। জি, আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে হৃদরোগের প্রাথমিক লক্ষণগুলো কি কি হতে পারে? হৃদরোগ যে কারণেই হোক, আমরা বলেছি আগে, হার্টের মাংসপেশির কারণে হয়, রক্তনালীর কারণে হয়, হার্টের ভালভের কারণে হয় বা উচ্চ রক্তচাপের জন্য হয় এবং হার্টের ছন্দের সমস্যার জন্য হয়। তো যে কারণেই হয়, হৃদরোগের লক্ষণগুলো কিন্তু একই এবং অল্প কিছু। একটা হলো বুকে ব্যথা, বিশেষ করে পরিশ্রম করলে যদি বুকে ব্যথা হয়, হাঁটা চলা করলে, একটু ওজন আলগালে, সিঁড়ি দিয়ে উঠলে, তাহলে বুকে বিশেষ করে ব্যথাটা হয় একটু চাপ দিয়ে ধরে থাকার মতো। এবং অনেক সময় এটা বাম চোয়ালে এবং বাম কাঁধে এটা রেডিয়েট করে, ছড়ায়। তো এই ধরনের ব্যথাটা খুব সাজেস্টিভ হৃদরোগের জন্য, যে ব্যথাটা পরিশ্রম করলে হয়, একটু চাপ ধরা টাইপের এবং সেই সঙ্গে বাম হাতে বাম চোয়ালে যায়। সেই সঙ্গে যদি ব্যথার সঙ্গে একটু সোয়েটিং থাকে, ঘাম দেয় বা একটু বমি বমি ভাব হয়, সেটা কিন্তু আরও বেশি সাজেস্টিভ যেটা হৃদরোগ হতে পারে। হৃদরোগের আরেকটা লক্ষণ হলো শ্বাসকষ্ট হওয়া। অনেকে দেখা যায় ব্যথা হয় না, কিন্তু হাঁটলে একটু পরিশ্রম করলে সে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, লম্বা লম্বা নিঃশ্বাস নিতে হয়। এটাও একটা হৃদরোগের বৈশিষ্ট্য। আরেকটা যে উনি বললেন অজ্ঞান হয়ে গেছে, এটাকে আমরা বলি সিনকোপি। সিনকোপি কিন্তু হৃদরোগের একটা লক্ষণ। হৃদরোগের যদি আপনার হার্টের অ্যাওর্টিক ভালভের সমস্যা থাকে অথবা হার্টের রিদমের সমস্যা হয়, হ্যাঁ, সেসব জায়গাতে কিন্তু সিনকোপি হয়। এমনকি হার্টের রক্তনালীর সমস্যার কারণেও যদি রিদমের সমস্যা হয়, তখনও সিনকোপি হয়। এছাড়াও অনেক সময় যদি হার্ট ফেল করে যায় একদম একদম অ্যাডভান্স স্টেজ, তখন দেখা যায় যে পায়ে পানি চলে আসে, পেটে পানি চলে আসে এবং কাশি হয়, কাশির সঙ্গে রক্ত যায়। এই জিনিসগুলো হৃদরোগের ক্ষেত্রে হয়। জি, এছাড়া আরেকটি বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাইবো, মানসিক চাপ বা স্ট্রেস এর আসলে কি ভূমিকা হৃদরোগের উপর? আসলে আমরা বিভিন্ন ধরনের জার্নাল বা বিভিন্ন ধরনের আর্টিকেল এবং বিভিন্ন পত্রপত্রিকার বিভিন্ন খবর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই স্ট্রেস এটাকে এখন উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান কারণ হিসেবে বিজ্ঞানীরা মনে করছেন। এই সম্পর্কে একটু জানতে চাইবো। না, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিশেষ করে স্ট্রেসফুল লাইফ লিড করা, আমাদের এখনকার নাগরিক জীবনটা আসলে খুব স্ট্রেসফুল, খুব প্রতিযোগিতামূলক। আমরা সবসময় কম্পিটিশনে থাকি, সবসময় ভালো করার চেষ্টা করি এবং স্ট্রেস নেই, সবসময় টার্গেট ওরিয়েন্টেড আমরা লাইফ লিড করি। এই জন্য হয় কি যে আমাদের শরীরে কর্টিসলের পরিমাণ বেড়ে যায়। কর্টিসল এক ধরনের হরমোন যেটা শরীরের কার্বোহাইড্রেট বাড়িয়ে দেয়। জি, আমরা আবার আসবো এই প্রশ্নে। একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। স্যার, আমি সৈরতপুর থেকে বলছি। আমার নাম ইনুস, কাজী ইনুস। জি, বয়স? আমার বয়স 55। জি, আপনার সমস্যাটি জানান আমাদেরকে। আমি একটু হাঁটাহাঁটি একটু করলে আমার বুকের ভিতর ধরফর করে। জি অনেক সমস্যা হয়, মানে ধরফর করে, তখন আমার কতক্ষণ দাঁড়ায় জি থাকতে হয়। জি উনার কি উচ্চ রক্তচাপ আছে? জি জি, আমাদের সম্মানিত চিকিৎসক আপনার সাথে যুক্ত আছেন, আপনি প্রশ্ন হ্যাঁ, করতে আপনার পারেন। কি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে? না, আমার ডায়াবেটিস নাই। উচ্চ রক্তচাপ আছে, ব্লাড আমার প্রেশার? ডায়াবেটিস নাই স্যার। জি না। আচ্ছা, আপনি কি ধূমপান করেন? আমি ধূমপান করি না। আচ্ছা, আপনার কি জি না, পরিবারে আমি ধূমপান করার অভ্যাস নেই আমার। আগে আগে করতেন নাকি কখনোই করতেন না? না, আমি কখনো করতাম না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনার এই পরিবারে কি মা বাবা, বড় ভাই, বোন বা চাচা, খালা এদের কি হৃদরোগের কোনো ইতিহাস আছে বা হঠাৎ করে মারা গেছে এরকম আছে? জি, আমার আমার বাবার হৃদরোগ ছিল।
আচ্ছা বাবা হৃদরোগ। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি, আপনি যুক্ত তো- থাকুন তো আমাদের উনি সঙ্গে। উনি যে সমস্যাটার কথা বললেন এটা খুব হাইলি সাজেস্টিভ, যে এটা হার্টের জন্য হয়। তো এই জন্য ওনাকে আসলে নিকটবর্তী যত তাড়াতাড়ি সম্ভব একজন হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে ওনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। হার্টের যে হ্যাঁ, পরীক্ষাগুলো। প্রথমে ইসিজি করতে হবে, ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, ইটিটি করতে হবে। এইসব জায়গায় যদি কোনো সমস্যা থাকে অ্যানজিওগ্রামে যেতে হবে জি। এবং দেখতে হবে কোনো ব্লক আছে কিনা। তবে এই পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে ন্যূনতম কি কি পরীক্ষা ওনার জন্য ওনার প্রয়োজন? জন্য এখন প্রথমে করা দরকার একটা ইসিজি করা, একটা ইকোকার্ডিওগ্রাফি করা। এই দুইটা যদি নর্মাল থাকে তাহলে একটা ইটিটি পরীক্ষা করা। জি। এই তিনটা করে যদি তিনটার মধ্যে যে কোনোটাতেই সমস্যা আসে তখন ওনাকে বিশেষজ্ঞ ওনাকে অ্যানজিওগ্রাম করার জন্য পরামর্শ দেবেন। জি। আপনি মানসিক চাপ বা স্ট্রেসের হ্যাঁ, ভূমিকার আচ্ছা, কথা বলছেন। ধন্যবাদ। তো, মানসিক চাপে আসলে আমাদের কর্টিসল এবং যেগুলো অ্যাড্রেনালিন যে শরীরে এটার পরিমাণ থাকে বেশি। তো এগুলো হচ্ছে অ্যানাবলিক হরমোন। অ্যানাবলিক মানে কি, যে এগুলো শরীরকে আসলে ডিপোজিট করায়। যেমন ধরেন যে স্টেরয়েড করে কি ইনসুলিন বাড়ায়, ইনসুলিন আবার ফ্যাট ডিপোজিশন, কোলেস্টেরল ডিপোজিশন করে। স্টেরয়েড করে কি আপনার ব্লাডের মধ্যে সুগারের পরিমাণ বাড়ায় দেয়। অ্যানাবলিক যেগুলো হরমোন, যে অ্যাড্রেনালিন বা যেগুলো, ওগুলো সবসময় আমাদের মাংসপেশিকে স্থূল হতে, রক্তনালীর মাংসপেশিকে বিশেষ করে স্থূল হতে স্টিমুলেট করে। তো এইভাবে কোলেস্টেরল বাড়ানো, ব্লাডে সুগার বাড়ানো, রক্তনালীর মাংসপেশির পরিবর্তন করা, এইসবের মাধ্যমে এরা আসলে আলটিমেটলি মানুষটাকে উচ্চ রক্তচাপের দিকে, ডায়াবেটিসের দিকে ঠেলে দেয়। এবং এগুলো গিয়ে যে হার্টের রক্তনালীতে যখন এই ধরনের পরিবর্তনগুলো হয় তখন ওইখানেও কোলেস্টেরল জমতে থাকে রক্তনালীর গায়ে। তখন রক্তনালীর ক্যালিবারটা কমতে থাকে, সংকীর্ণ হতে থাকে। এভাবে সংকীর্ণ হতে হতে একসময় উনি সিমটোমেটিক হন, কোনো সময় হার্ট অ্যাটাক করেন। এবং আমাদের পেশাতেও, ডাক্তারদের পেশাতেও যারা অতিমাত্রায় স্ট্রেস নেয়, বিশেষ করে সার্জনরা, গাইনোকোলজিস্টরা, ওনাদেরও কিন্তু অল্প বয়সে হৃদরোগ হওয়ার আমরা দেখছি যে হারটা অনেক বেশি। জি, আহ, ধন্যবাদ। সম্ভবত একজন দর্শক যুক্ত আছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার নাম রাইয়ান, বয়স 18 এবং জি। সমস্যা এই 2 দিন ধরে বিশেষ করে হার্টের আশেপাশে একটা চিনচিন টান অনুভব হচ্ছে, বিশেষ করে শুয়ে থাকলে বা বাম কাঁধে শুয়ে থাকলে। জি, এটা কি বুকের বাঁ পাশে না ডান দিকে? না, বুকের বাঁ পাশে, অর্থাৎ হার্টের আশেপাশেই লাগে আচ্ছা, লাগে আর কি। বুকটা কি বেশ ভারী ভারী লাগছে? এই ধরনের কোনো কিছু? এই ধরনের কোনো সমস্যা নেই, তবে আমার মানসিক সমস্যা ছিল অনেক আগে থেকেই। বুক ধরপড় সমস্যা ছিল, তবে সেগুলো এখন আর তেমন নেই। আর হার্টেও তেমন কোনো সমস্যা নেই আগে টেস্ট করানো অনুযায়ী। জি। আপনার কি বুক জ্বালা পড়া করে? না না, বুকে তেমন কোনো সমস্যা নেই, তবে কাজ করতে গেলে বা মানে দৌড়াতে গেলে খুব দ্রুতই হার্টবিট বেড়ে যায়, হাঁপিয়ে যায় আর কি। আচ্ছা অর্থাৎ অল্পতেই উনি হাঁপিয়ে আচ্ছা, আপনার তো যাচ্ছেন। বয়স কম, 18, নিশ্চয়ই ডায়াবেটিস, প্রেশার এসব নেই না? না, কিছুই নেই। আচ্ছা, আর এমনি মা বাবার কি হার্টের রোগ আছে? মা বাবা, আমার ভাই বোন? বাবার রয়েছে, তবে সেটা জন্মের আগে নাকি পরে সেটা আমি জানি না। মারা গেছেন? জি, মারা গেছেন দাদার, ওনার না না, দাদার মারা যায়নি, উনি বেঁচে আছে, তবে হার্টে সমস্যা রয়েছে আর কি এখন। আচ্ছা, আর কি আপনার দাদা বা বাবা, কার বাবা, কথা বাবা। বলছেন? আচ্ছা। আপনি কি হার্টের কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন? আমি ইকো ইসিজি সবই করেছি, তখন কোনো সমস্যা ছিল না আর কি, কিন্তু আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, পরামর্শ শুনুন। আচ্ছা, উনি কিছু আমাদেরকে ক্লু দিয়েছেন। তার মধ্যে একটা হলো যে উনার হাঁটাচলা করলে বুক ধড়ফড় করে, আর হলো যে বুকের মধ্যে চিনচিন করে বলতে চাইছে। জি। তো এখন এত অল্প বয়স, আসলে হৃদরোগ মানে যেটা রক্তনালীজনিত রোগ সেটা হওয়ার সম্ভাবনা আসলে খুব কম, কিন্তু হয় না তা না, হতে পারে, কিন্তু খুবই কম সম্ভাবনা। বরং জন্মগত হৃদরোগ যেগুলো সেগুলো আমরা ভাবছিলাম, কিন্তু উনি তো বললেন যে ওনার ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি নর্মাল, অর্থাৎ উনি জন্মগত হৃদরোগগুলো এক্সক্লুড করেছেন। তো এর বাইরে থাকে যে অতিরিক্ত উদ্বেগ, অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটা তাদেরও প্রেজেন্টেশন কিন্তু হৃদরোগের মতো। তাদেরও বুক ধড়ফড় করে, বুকে ব্যথা করে, শ্বাসকষ্ট হয়। তো আমার মনে হয় যে উনি একজন মেডিসিনের ডাক্তার দেখালে ভালো করবেন। তো যেহেতু হার্টের রোগ অনেকটাই উনি স্ক্রিন করে ফেলেছেন, ইকোকার্ডিওগ্রাফি করে, ইসিজি করে, অ্যাংজাইটি ডিসঅর্ডার বা থাইরয়েডের সমস্যা যদি থাকে হরমোনজনিত, যেগুলোর কারণে বুক ধড়ফড় করে, সেটা যদি এক্সক্লুড করা যায় তাহলে, এবং ওইরকম কিছু ধরা পড়লে সেটা চিকিৎসা দেওয়া যায়, তাহলে মনে হয় উনি ভালো বোধ করবেন। জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু জানতে চাই, হার্ট অ্যাটাক আমরা যেটা বলি যে মানে হার্টের যে মূল রোগটি, যে হার্ট অ্যাটাক, এটা যদি কোনো, আসলে আমরা তো যখন কর্মক্ষেত্রে থাকি বা বিভিন্ন কাজে থাকি, অনেকেই এই ধরনের হার্ট অ্যাটাকে বা হৃদরোগে আক্রান্ত হন। এই ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কেউ যদি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন,
সেই ক্ষেত্রে তার আশেপাশে যারা বন্ধুমহল বা যারা কর্মী থাকেন তাদের আসলে কি করণীয় সেই সময়টাতে, যেহেতু এই সময়টা অত্যন্ত মূল্যবান? ধন্যবাদ ডাক্তার এরশাদ, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। হার্ট অ্যাটাক কী জিনিস আমরা আগে এটা একটু বোঝার চেষ্টা করি। হার্ট অ্যাটাক হলো, এই যে আমি বারবার বলছি যে হৃৎপিণ্ডের রক্তনালী আছে, হৃৎপিণ্ডের রক্তনালী দিয়ে হৃৎপিণ্ড রক্ত পায়। হৃৎপিণ্ডকে তো বাঁচতে হলে রক্ত লাগবে, কাজ করতে গেলে তার পুষ্টি লাগবে, অক্সিজেন লাগবে। তো হৃৎপিণ্ডের রক্তনালীতে যখন ব্লক হয় তখন এই রক্ত যাওয়ার পরিমাণটা কমে যায়। তো ব্লক যখন যতই বাড়তে থাকে ততই হৃৎপিণ্ড কম রক্ত পায়। কিন্তু যদি কোনো কারণে এই ব্লকটা ফেটে যায়, কোনো কারণে, সেটা স্মোকিংয়ের কারণে হতে পারে বা এমনি এমনি হতে পারে, ব্লকটা যদি সফট হয়, কোলেস্টেরলের কারণে ব্লক যদি হয়, সফট হয়, ফেটে যেতে পারে। ফেটে গেলে হয় কি, ওইখানে রক্ত জমাট বাঁধার একটা প্রক্রিয়া শুরু হয়, এবং এই প্রক্রিয়াটা হচ্ছে যে গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। প্রথমে একটা জায়গায় রক্ত জমাট বাঁধে, ওই জমাট বাঁধার রক্তের সংস্পর্শে অন্য রক্ত আসলে সেটাও জমাট বাঁধে। এভাবে জমাট বাঁধতে বাঁধতে পুরো রক্তনালীটাই বন্ধ হয়ে যায় হঠাৎ করেই। তখন রোগী হয় কি, তীব্র একটা বুকে চাপ, ব্যথা এবং সোয়েটিং হয়, অনেকের শ্বাসকষ্ট হয়। এটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। মানে এখন হয় কি যে ওই রক্তনালী বন্ধ হলে ওই রক্তনালী দিয়ে হার্টের যে অংশটা রক্ত পেত, ওই অংশটা আসলে তখন ডেথ হয়ে যায়, মারা যাওয়ার প্রক্রিয়ায় চলে যায়। তো এই প্রক্রিয়াটা আসলে খুবই ভয়ঙ্কর। এই হার্ট অ্যাটাকের 3 ভাগের 1 ভাগ রোগী, মানে 3 জনে 1 জন হাসপাতালে আসার আগেই মারা যায়। 3 জনে 1 জন হাসপাতালে আসার পরে চিকিৎসা নেওয়ার পরেও মারা যায়। আর বাকি 3 ভাগের 1 জন যাও হাসপাতালে পৌঁছায়, চিকিৎসা পায়, ওদের মধ্যেও কিন্তু দেরি করলে দীর্ঘমেয়াদে হার্ট ফেলিউর হয়ে যায় এবং দীর্ঘমেয়াদে ওরা সাফার জটিলতা করতে থাকে। থাকে। তাহলে এখন কর্মস্থলে কি করবেন? কর্মস্থলে যদি বুঝতে পারেন রোগীর তীব্র বুকে চাপ, শ্বাসকষ্ট, সোয়েটিং হয় এবং তার যদি ডায়াবেটিস, প্রেশার থাকে, বয়স 40-এর উপরে হয়, তখন বুঝতে হবে তার হার্ট অ্যাটাক হয়েছে। যেটা করা দরকার, যত দ্রুত সম্ভব এই রোগীকে একটা হাসপাতালে নিতে হবে, যে হাসপাতালে হৃদরোগের আধুনিক চিকিৎসা আছে। সেখানে ওরা সঙ্গে সঙ্গে এই রোগীকে হৃদরোগ শনাক্ত করে প্রাইমারি পিসিআই নামে একটা চিকিৎসা করা যায়। ওইটা করে দিলে রোগী যদি 90 মিনিটের মধ্যে করা যায় বা 3 ঘন্টার মধ্যেও করা যায়, পুরোপুরি ভালো হয়ে যায়। আর একটা যেটা হয় যে হাসপাতালে আসার আগে যে বললাম 3 ভাগের 1 ভাগ মারা যায়, ওদের হয় কি কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কার্ডিয়াক অ্যারেস্ট মানে কি, হার্টের মাসেল খুব সেন্সিটিভ, ও ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। যদি কোনো জায়গায় হার্টের রক্তনালীতে ব্লক হয় তখন হার্ট অ্যাবনর্মাল রিদম শো করে। আমরা বলি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, মানে অ্যাবনর্মাল রিদম। অ্যাবনর্মাল রিদম আসলে হার্টের কন্ট্রাকশন হয় না, ফলে মস্তিষ্ক রক্ত পায় না, ফলে যেটা হয় যে মানুষটা অজ্ঞান হয়ে যায়। সেই সময় আমরা যেটা করতে বলি, সিপিআর দিতে বলি। উন্নত দেশে দেখবেন স্কুল থেকেই সিপিআর শেখায়। আমাদের দেশে আমরা স্কুলে অনেক কিছু পড়াই, অনেক কবিতা, গল্প পড়াই, কিন্তু জীবন বাঁচানোর এই জিনিসগুলো আমরা বাচ্চাদের পড়াই না। তো এগুলো যদি সবাই জানতো, যেমন আমরা দেখলাম যে ওই দিন ফুটবল খেলার মাঠে যে ইউরোপিয়ান লিগে একজনের এরকম অ্যারেস্ট হওয়ার পরে আরেকজন গিয়ে সিপিআর দিয়েছে, সে বেঁচেছে। এবং সবচেয়ে ভালো উদাহরণটা দেখবেন যে কিছুদিন আগে যে আমাদের ওই যে ইয়েতে হলো, ওই বাংলাদেশেও একটা ঘটনা হলো যে সিপিআর দিয়ে বাঁচানোর পরেই উনাকে তামিম ইকবাল, হ্যাঁ, প্রাইমারি পিসিআই করে ওনাকে সেভ করা গেছে। তো এই সিপিআরটা যদি আমরা সবাইকে শিখাতে পারি এবং সিপিআরের অ্যাডভান্স যেটা লাইফ সাপোর্ট, ওইটার যন্ত্রপাতি যদি আমরা অ্যাভেলেবেল রাখতে পারি বিভিন্ন পাবলিক প্লেসে, তাহলে হৃদরোগের এই যে 3 জনের 1 জন হাসপাতালে আসার আগেই মারা যায়, এটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো। একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোমান বলছি, জামালপুর সদর থেকে বলছি। জি, আমার বয়স? বয়স হচ্ছে আপনার 43। জি। আমি ডায়াবেটিস পেশেন্ট। জি। আমার বুকে ব্যথা করে, তো আমি বুকে ব্যথা করে? একটু, জি, বুকের কোন দিকে, বাম পাশে না ডান পাশে না মধ্যখানে? সবসময় না, হঠাৎ ভারী কোনো কাজ কাম করলে ব্যথা করে। তো আমি ইকো করলাম, হার্ট পাম্পটা কম। জি। তো ওষুধপত্র দিতে, খাওয়ার পর কমে না। 1 বছর যাবত খাচ্ছি, আর কি করতে হবে? আচ্ছা, আপনি কি ধূমপান করেন? জি স্যার। ধূমপান করেন? জি জি জি। আচ্ছা, আপনার কি উচ্চ রক্তচাপ আছে? জি না। আচ্ছা, আপনার যে ইকো করেছেন, ইকোটাতে কি বলেছে? 41%। আচ্ছা আচ্ছা, 41%। জি। তো উনার তো অনেকটা ক্লু দিয়ে দিয়েছে আমাদেরকে। উনার তো হার্টের, এটা হলো আপনি যুক্ত মডারেট, থাকুন আমাদের সঙ্গে, পরামর্শ শুনুন। মডারেট এলভি ডিসফাংশন আছে ওনার আসলে। জি। তো উনার তো আসলে এক্সপার্ট অফ লাগবে, মানে ওনাকে ভালোভাবে ইকো করে অ্যাঞ্জিওগ্রাম করে দেখতে হবে। তারপর 41% ইজেকশন ফ্র্যাকশন থাকলে হার্ট ফেলিউরের ফুল ফেজে চিকিৎসা, এখন হার্ট ফেলিউর চিকিৎসা অনেক উন্নত, অনেক নতুন নতুন ওষুধ এসছে, এদের ইজেকশন ফ্র্যাকশন বাড়ে ওষুধ দিলে, সেগুলো দিতে হবে। ওনাকে রেগুলার মনিটরিংয়ে থাকতে হবে।
উনি আসলে জেনুইন একজন হার্টের রোগী এবং উনাকে একজন খুব এক্সপার্ট হার্ট স্পেশালিস্টের আন্ডারেই উনাকে চিকিৎসা রাখতে চিকিৎসা হবে। করতে হবে। উনার এটা উন্নতি হবে উনার। এই পর্যায়ে আমি একটু জানতে চাইবো যে ব্যায়াম বা এক্সারসাইজ যদি আমরা বলি, এই ব্যায়াম বা এক্সারসাইজ অথবা হাঁটাহাঁটি বলেন বা বিভিন্ন ধরনের ব্যায়াম বলেন, এই ব্যায়াম কি আসলে হৃদরোগ প্রতিরোধে কোনো ভূমিকা রাখে? ধন্যবাদ, খুব একটা ইম্পর্টেন্ট বিষয়ে আলোকপাত করেছেন। ব্যায়াম তো হৃদরোগ প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। খাদ্যাভ্যাস, ব্যায়াম, ছোটবেলা থেকে যদি বাচ্চা অবস্থা থেকে যদি ব্যায়াম করতে অভ্যস্ত হয় এবং সেটা চালিয়ে যায়, সেটা আমাদের শুধু হৃদরোগ না, আমাদের স্থূলতা প্রতিরোধ করে, ডায়াবেটিস কমায়, আমাদের মাংসপেশি ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকে এবং মাংসপেশির আয়তন ঠিক থাকে, পরিমাণ ঠিক থাকে। সেই মাংসপেশি আমাদেরকে অনেক সেফগার্ড দেয় হৃদরোগের দিক থেকে, ডায়াবেটিসের দিক থেকে। কিন্তু এই জিনিসটা আসলে আমাদের এখন কমে যাচ্ছে। আমরা সব অতিমাত্রায় যান্ত্রিক, ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠি, হাঁটতে চাই না। এই জিনিসটা থেকে আসলে আমাদেরকে সরে আসতে হবে। আগেকার দিনে হৃদরোগ কম হতো এই জন্যই হয়তো বা ওরা অনেক শারীরিক পরিশ্রম করতো, যেটা আমরা এখন করি না। আর কিছু ব্যায়াম আছে যেমন দৌড়ানো, দ্রুত হাঁটা, এতে করে হার্ট রেট বাড়ে। এটা হার্টের জন্য ভালো। ব্যায়ামগুলোকে কয়েক ভাগে ভাগ করায়। একটা হচ্ছে যে হার্টের এক্সারসাইজ, আমরা যেগুলো ডাইনামিক এক্সারসাইজ, দৌড়ানো, সাঁতার কাটা, স্কিপিং করা, এগুলো হার্টের জন্য ভালো। আবার কিছু আছে এক্সারসাইজ, কি বলে আমরা, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, যেগুলো দিয়ে মাসেল বাড়ে, জি সেগুলোও দরকার। যে আমরা তো এটাও দেখছি যে অনেকে জিমে গিয়েও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, রেগুলার জিম করছেন কিন্তু হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। এটার ব্যাপারে আসলে আপনি কি বলবেন, কি কারণে এই এটা ঘটনাগুলো আসলে, হচ্ছে? ধন্যবাদ আপনাকে, এটা আসলে অনেকগুলো কারণে হতে পারে। ওনার আগে থেকে হৃদরোগ ছিল, পরে উনি জিমে গেছেন, বা হৃদরোগের যে অন্য ঝুঁকিগুলো আছেন ওগুলোর ব্যাপারে আমি তো অনেককে দেখেছি জিম থেকে বের হয়ে সিগারেট খাচ্ছেন, দেখা যায় জিম থেকে বের হয়ে মিষ্টি খাচ্ছেন। তো দেখা যায় যে অন্য ঝুঁকিগুলো বা ফ্যামিলি হিস্ট্রি আছে স্ট্রং। তো কোনো একটা ঝুঁকি যদি আপনি কমান, সেটা কিন্তু আপনাকে 100% নিরাপত্তা দিবে না, সেটা তার অংশটুকু নিরাপত্তা দিবে। আবার অনেকের দেখা যায় হার্টের মধ্যে আপনার অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি থাকে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, অবস্ট্রাকটিভ ভ্যারাইটি। এদের ক্ষেত্রে কিন্তু ব্যায়াম করলে অনেক সময় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বা যাদের অ্যাওর্টিক ভালভে স্টেনোসিস থাকে, এদেরও বেশি ব্যায়াম করলে হার্ট ফেল করে অ্যারিথমিয়া হয়ে অনেক সময় সাডেন কলাপস করে মারাও যেতে পারে। তো জি এই জন্য জিমে গেলেও আসলে আগে একবার চেক আপ করে নেওয়া উচিত। জি সম্ভবত একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার নাম হুমায়ুন, 55 বয়স, জি ডায়াবেটিস আছে, হার্ট ব্লক, ডাক্তাররা বলছে জি হার্ট ব্লক, ঠিক আছে। মানে আমার ডায়াবেটিস ধরা পড়ছে, হার্ট এরকম আছে। জি ডায়াবেটিস ধরা পড়েছে। জি আর হার্ট ব্লক, ডাক্তাররা বলছে হার্ট ব্লক। এখন হার্ট জি হাঁটতে পারে না। জি উনি এই হার্টের সমস্যা শনাক্তকরণের জন্য কি কি পরীক্ষা করিয়েছেন? আমি হার্টের সমস্যার জন্য ইকো করাইছি, ইটিটি করাইছি। ইকো করিয়েছেন? ইকো, ইসিজি, ইটিটি এগুলো করানো হয়েছে? হ্যাঁ। জি, তো এখন আপনি কি সমস্যা অনুভব করছেন? সমস্যা বলতে মাঝে 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 যে ব্যথা করে, সেই ব্যথা তো মনে হয় যেন কলিজা কাটিয়ে ফেলায়, এরকম তীব্র ব্যথা। মানে যেভাবে আমরা কি বলে যে এটাকে আমরা বাংলায় আমরা কলিজা বলি, যেটা লিভার, মানে এটা কেটে ফেলে এরকম মনে হয়, এরকম। জি, প্রচন্ড ব্যথা করছে। জি আপনি আবার কিছু জানতে হ্যাঁ, চাইবেন? আপনার যে ব্যথা করে বুকের নিচে বা কলিজার এখানে, সেটা কি পরিশ্রম করলে করে, হাঁটা চলা করলে বা ওজন আলগালে করে, না যে কোনো সময় করে? না, এরকম করে মাঝে মাঝে এমনি করে, এমনি করে, ওটা কাজ করে। আচ্ছা, ওটা কি খালি পেটে করে না খাওয়ার পরে করে? না, ওরকম কোনো কিছু নাই, যে কোনো সময় করে। আচ্ছা, আপনি যে ইকো, ইসিজি বা ইটিটি করেছেন, ওইখানে ফাইন্ডিং কি ছিল, মানে কি এসছে রিপোর্টে? রিপোর্টে কি আসলে ওটা তো আমরা আসলে বুঝবো না, ওটা তো যারা যারা দেখছে তারা বলতে পারবে কি আসছে। আমি বলছি ব্লক আছে বলছি। আচ্ছা আচ্ছা, আপনি কি ধূমপান করেন? না না আপনার কি উচ্চ রক্তচাপ আছে? না, উচ্চ বা রক্তচাপ ব্লাড প্রেশার আছে? নেই? স্বাভাবিক নাই, স্বাভাবিক আচ্ছা। হার্টের ওষুধের জন্য যখন যাই, মানে ডায়াবেটিস ডাক্তার দেখাই, মাঝে মাঝে এটাই করতে, মানে যে পরীক্ষা করি, তখন আমার বলতেছে একটু বেশি আছে, হালকা একটু বেশি, এটা বলতেছে আমাকে। ডায়াবেটিস কি কন্ট্রোলে আছে? হ্যাঁ, ডায়াবেটিস কন্ট্রোলে আছে, হাসপাতাল থেকে ওষুধ নিয়ে খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জি আপনাকে। ধন্যবাদ, যুক্ত থাকুন আপনি না, আমাদের উনি সঙ্গে যেটা পরামর্শ বললেন শুনুন। যে ওনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিন্তু উচ্চ রক্তচাপ নেই, কিন্তু এবং ওনার হার্টের পরীক্ষার যে স্ট্যাটাস ওটা আমাদের জানাতে পারেননি। তো যেহেতু ডায়াবেটিস আছে, বয়স 40+, তো আমার মনে হয় যে ওনার পরীক্ষাগুলোর রিপোর্ট আমাদের জানতে হবে, বা যদি হারিয়ে ফেলে থাকেন ওগুলো আবার দেখতে হবে।
আর পেটের উপরের দিকে বা বুকের নিচের দিকে ব্যথা হৃদরোগের জন্য হতে পারে, গল ব্লাডারের স্টোনের জন্য হতে পারে, অনেক সময় পেপটিক আলসার ডিজিজ আমরা যেটাকে গ্যাস বলি সেই কারণে হতে পারে। তো আমাদের প্রথমে হৃদরোগটা এক্সক্লুড করতে হবে, ইকো করে, ইটিটি করে, ইসিজি করে দেখতে হবে যে হার্টে কোনো রক্তনালীতে কোনো সমস্যা নাই। তারপরে আমাদের আলট্রাসোনোগ্রাম করতে হবে, দেখতে হবে কোনো গল ব্লাডারের প্রবলেম কিনা, এবং প্রয়োজনে অ্যান্ডোস্কোপি করে দেখতে হবে ওনার কোনো পেপটিক আলসার আছে কিনা। তো সেইভাবে আসলে ওনার চিকিৎসাটা গাইডেড হবে। জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু উচ্চ রক্তচাপ সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইবো। উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার, আমরা আমাদের বাংলাদেশে এটাকে সবাই ব্লাড প্রেশার বলে থাকি। এই উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার এটি কি কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ? অনেক সময় দেখা যায় যে অনেকেরই, আমরা চেম্বার প্র্যাকটিসেও দেখি, অনেকে দিব্যি নর্মাল থাকেন কিন্তু প্রেশার মেপে দেখা যাচ্ছে 180 100। এই বিষয়টি একটু আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে খুব জরুরি। আমাদের দেশেও উচ্চ রক্তচাপের রোগী অনেক বেড়ে যাচ্ছে এখন। উচ্চ রক্তচাপ নিজেই হৃদরোগের একটা একদম ইন্ডিপেন্ডেন্ট একটা রিস্ক ফ্যাক্টর, ও নিজেই হৃদরোগ করতে পারে। তো উচ্চ রক্তচাপ একাধিক রকমের হৃদরোগ করে। একটা হলো উচ্চ রক্তচাপের কারণে হার্টকে বেশি কাজ করতে হয়, ফোর্স বেশি দিয়ে কাজ করতে হয়, এতে করে হার্টের যে মাংসপেশি ওটার একটা পরিবর্তন হয়, ওটা ঠিক হয়ে যায়। হার্টের মাংসপেশি ঠিক হলে যেটা হয়, হার্ট তো দুইটা কাজ করে, একটা হলো রক্ত পাম্প করে সারা শরীরে পাঠায়, আবার সারা শরীর থেকে এবং ফুসফুস থেকে যে রক্ত আসে সেটা সে গ্রহণ করে। পাম্প করাটাকে আমরা বলি সিস্টোল, রক্ত গ্রহণ করাটাকে বলি ডায়াস্টোল বা রিল্যাক্সেশন হয়। তো যখন হার্টের মাসেল পুরো হয়ে যায় তখন রিল্যাক্সেশনটা ঠিকভাবে হয় না। তো ফলে হয় কি, আলটিমেটলি দীর্ঘ সময় উচ্চ রক্তচাপ থাকলে তার এক ধরনের হার্ট ফেলিউর হয়, আমরা এটাকে বলি হার্ট ফেলিউর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন। এটা কিন্তু হার্ট ফেলিউর একটা বড় অংশ, এবং এটার কারণে মৃত্যুর হার, এবং হাসপাতালে ভর্তি হওয়ার হার এগুলো অনেক বেশি। তো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে, এবং হার্টে এই ধরনের পরিবর্তন যদি হয়, হার্টের ভিতরের প্রেশার বেড়ে যায়, সেটা এগুলো ওষুধ দিয়ে এখন এগুলো ঠিক করা যায়। উচ্চ রক্তচাপের জন্য আরেকটা সমস্যা হয়, সেটা হলো যে রক্তনালীর পরিবর্তন হয়। মানে আমাদের যে রক্তনালী, সেই তো রক্তচাপের প্রেশারটা আসলে সে সামাল দেয়। এই যে 120 মিলিমিটার মার্কারি, এই প্রেশারটা সে সামাল দেয়। এখন যদি এটা অনেক বেশি বেড়ে যায়, 140 60 180 এরকম থাকে, এতে করে রক্তনালীরও পরিবর্তন হয়। আমাদের রক্তনালী খুব ইলাস্টিক, সেই ইলাস্টিসিটি নষ্ট হয়, ওর মাসেলগুলো ড্যামেজ হয়, ওখানে ফাইব্রোসিস হয়। ঠিক এই পরিবর্তনটা হার্টের রক্তনালীর ক্ষেত্রে হয়, এবং এই কারণেও হার্টের ব্লক হতে পারে এবং হৃদরোগ হতে পারে। হৃদরোগ হলে আবার হার্ট ফেলিউর হওয়া, হার্টের মাংসপেশি নষ্ট হয়ে যাওয়া, এই জিনিসগুলো হয়। এই জন্য রক্তচাপ শনাক্ত করা, উচ্চ রক্তচাপ, এবং এটা তাড়াতাড়ি চিকিৎসা করা, এটা খুবই জরুরি। জি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসলে কি করা উচিত? ঔষধ ছাড়া, ঔষধ তো আছে উচ্চ রক্তচাপের কিছু, এবং ক্ষেত্র বিশেষ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপের জন্য প্রায় 2-3টি ওষুধ দিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং এই ছাড়া মানে ঔষধ এবং এটা ছাড়া আর কি কি আছে যেটা দিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব, আমরা শুনবো। তবে একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে আমার জানান। বয়স হয়েছে আপনার 60 জি। বছর বয়স। আমি পরীক্ষা নিরীক্ষা করাইছি, আমার হার্টের দরজা আর কি সমস্যা দরজা। তো আমি হাত লই, আমি একটু পরিশ্রম লাগে, ওই গলার দরজা শিরশির করে আমার, আর বুকটা বাম সাইডটা একটু ব্যথা করে, একটু খাওয়া দাওয়ার সমস্যা হয় তখন ব্যথা করে, একটু ব্যথা করে। আচ্ছা, আমি একটু কথা বলি। ধন্যবাদ আপনাকে। আপনার কি উচ্চ বলেন। রক্তচাপ আছে, ব্লাড প্রেশার আছে? না না, আমার কোনো কিচ্ছু সমস্যা না। সমস্যা এইটাই, মানে আমার আচ্ছা। বুকটার এই বাম সাইডটা একটু ব্যথা করে, হাঁটলে মাঝে মধ্যে ওই 15 দিন 20 দিন 1 মাস 6 মাস পরে মাঝে মধ্যে খাওয়ার সমস্যা হইলে এটা বোঝা যায়। তাই আমি ওষুধ খাইতে আছি বর্তমানে। আচ্ছা, আপনি কি ধূমপান করেন? না, আমি ধূমপান করি না, আগে করতাম, এখন আমি ছেড়ে আইছি 5-6 বছর ধরে। আচ্ছা, পরিশ্রম করলে যখন বুকে খারাপ লাগে তখন কি আপনার ঘাম দেয়? না না না, আমি কিচ্ছু সমস্যা নাই। আচ্ছা, আপনার যে পরীক্ষা নিরীক্ষা করেছেন ওইখানে কি আসছে জানেন? হ্যাঁ, আপনার এই পরীক্ষা নিরীক্ষা দেখে আমার ওষুধ দিয়েছে কয়েকটা, মানে আমি এটি ব্যবহার করতাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো উনার বয়সটা তো খুব সাজেস্টিভ, 60+ বয়স। যদি উনি বলছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এগুলো নেই, তো কোলেস্টেরলের রিপোর্টটা জানা দরকার ছিল। তো এখন কি ধরনের সমস্যা ওনার রিপোর্টে এসছে এটা কিন্তু আমরা জানলাম না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে খুব গুরুত্বপূর্ণ সমস্যা থাকে না, আবার অনেক সময় থাকে। তো ওই রিপোর্টগুলো দেখা জরুরি। আর এছাড়াও উনি যেটা বলছেন খাওয়ার পরে সমস্যা হয়, এটা অনেকটা আসলে আমার মনে হয় যে আলসারেটিভ ডিজিজ, যেগুলো পেপটিক আলসার, সেটার কারণে হতে পারে। অনেক সময়
গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হয়, যে খাবার মধ্যে তৈলাক্ত খাবার যদি খায় তখন হয়। তো এই জিনিসগুলো এক্সক্লুড করতে হবে। ওনারও আসলে একজন ডাক্তার দেখালেই ভালো, একজন হৃদরোগ মেডিসিন বিশেষজ্ঞ। দেখালেও হবে, মেডিসিন বিশেষজ্ঞ দেখালেও হবে। জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে হৃদরোগ, আপনার কাছে যেটা জানতে চেয়েছিলাম যে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে নিয়ন্ত্রণের জন্য কি কি ঔষধ ছাড়া আর কি কি পদ্ধতিগুলো রয়েছে? উচ্চ রক্তচাপের আসলে কিছু কারণ আছে, মানে কিছু আছে কারণ আমরা জানি না, যেটাকে বলি প্রাইমারি, আবার কিছুর আসলে কারণ আছে। উচ্চ রক্তচাপে যদি আমরা দেখি খুব অল্প বয়সে উচ্চ রক্তচাপ বা উচ্চ রক্তচাপ অনেক বেশি, ওষুধে কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা প্রথমে আসলে কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি। তার মধ্যে একটা কারণ হলো যে অবস্ট্রাক্টেড স্লিপ অ্যাপনিয়া, বিশেষ করে যারা একটু স্থূলকার ওদের ক্ষেত্রে হয়, নাক ডাকে, রাত্রে দেখা যায় যে ঘুমটা হয় না, বারবার ঘুম ভাঙে। এদের কিন্তু খুব উচ্চ ঝুঁকি থাকে যে উচ্চ রক্তচাপ কন্ট্রোল হয় না এবং এই স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাকের খুব উচ্চ ঝুঁকি থাকে। তো এটা যদি থাকে এটা আগে খুঁজে বের করতে হবে। যদি ওনার কোনো হরমোনাল সমস্যা থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম থাকে অনেকের, ওইটা আমাদেরকে খুঁজে দেখতে হবে। খুব অল্প পার্সেন্টেজে ফিউক্রোমোসাইটোমা হইতে পারে যাদের মাঝে মাঝে রক্তচাপ বাড়ে, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। অনেকে হচ্ছে যে কন্ট্রাসেপটিভ পিল খান, ওদেরও অনেকের যেসব জায়গায় স্ট্রোজেন থাকে ওখানে কিন্তু রক্তচাপ বাড়ে। অনেকে ধরেন যে ব্যথার ওষুধ খান, এগুলোতে উচ্চ রক্তচাপ বাড়ে। অনেকের কিডনির রোগ থাকে, জানেন না, তো এদেরও কিন্তু উচ্চ রক্তচাপ কন্ট্রোল হয় না। আমরা পরীক্ষা করে দেখি যে কিডনি দিয়ে হয় প্রোটিন যাচ্ছে, নতুবা ক্রিয়াটিনিন বেড়ে আছে, উনি কিন্তু জানেন না। তো এগুলো আমাদেরকে আগে, যেসব কারণে রক্তচাপ কন্ট্রোল হয় না সেগুলো আমাদেরকে আগে ঠিক করতে হবে। আর এরপরে তার যে লাইফস্টাইল, সেটার মধ্যে দেখা যায় যে অনেকে স্মোকিং করেন, স্মোকিং কিন্তু রক্তচাপ বাড়ায়। অতিমাত্রায় পাতে লবণ খাওয়া, তরকারিতে লবণ খাওয়া, লবণ কিন্তু রক্তচাপ বাড়ায়। লবণ খাওয়া অনেক কমাতে হবে। লবণ দিনে বলে 3 গ্রাম, মানে সারাদিনে যা তরকারি খাবে 3 গ্রাম লবণের মধ্যে একজন পার পার্সন 3 গ্রাম কভার করতে হবে। আর বাকি যেগুলো আছে, যেমন ধরেন যে শারীরিক পরিশ্রম না করা, অতিমাত্রায় ফাস্ট ফুড খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, স্ট্রেসফুল লাইফ লিড করা, কম্পিটিটিভ লাইফ, সবসময় টান টান উত্তেজনা, এগুলোও কিন্তু আমাদের জন্য ভালো না, রক্তচাপ বাড়ায়। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। আর কিছু ঘুম না হওয়া, এখন মোবাইলের যুগ, আপনি জানেন, সবাই রাত্রে মোবাইল নিলে দেখতে দেখতে 2-3 ঘন্টা 4 ঘন্টা কাটায় দেয়, ভোর রাত 3টায় ঘুমায়, আবার 7টা বাজে উঠে অফিসে দৌড়ায়। কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে। যদি ঘুম না হয় প্রেশার বেড়ে যাবে, এটা নিয়ম। এবং প্রেশারের রোগী ঘুম না হলে প্রেশার কন্ট্রোল হবে না। তাহলে একটা সাউন্ড স্লিপ লাগবে, একটা কামনেস অফ দ্য মাইন্ড লাগবে, খাবারের মধ্যে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। আমরা বলি মেডিটেরিয়ানিয়ান ডায়েট, মানে অতিমাত্রায় শাকসবজি, ফলমূল সমৃদ্ধ খাবার, যেটাতে লবণ চিনি কম থাকবে এবং প্রোটিন থাকবে পর্যাপ্ত, এই ধরনের খাবার খেতে হবে। এবং শারীরিক পরিশ্রম করতে হবে, খেলাধুলা করতে হবে, এবং ইন্টারপার্সোনাল রিলেশন ভালো করা, কনজুগাল রিলেশন ভালো থাকা, লাইফলি একটা লাইফ লিড করা, এগুলো খুব জরুরি। আপনি যেহেতু বললেন খাবারের যে কন্ট্রোলটা, আসলে ঐতিহাসিকভাবে আমরা যারা এই স্থানীয় চট্টগ্রামের, তাদের ক্ষেত্রে মাংস খাবার প্রবণতাটা অনেক বেশি, এবং তারা আসলে চাইলেও কেন জানি বিভিন্ন দাওয়াত বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমাদের যে টেন্ডেন্সি যে একটু মাংস দিয়ে আপ্যায়ন করা, তা দেখা যাচ্ছে যে আমাদের যে দৈনন্দিন খাবারের সাথে সাথে উৎসব ভিত্তিক যে খাবারগুলো আছে সেগুলোতেও প্রচুর পরিমাণে মাংস কনজিউম করা হচ্ছে। তো আপনি আসলে কি মনে করেন এই যে মাংস কনজিউম করার কারণে কি আমাদের এই এই মানে চট্টগ্রাম এলাকার রোগীদের হৃদরোগের প্রবণতাটা অনেক বেশি? ধন্যবাদ আপনাকে। এটা আসলে খুব একটা বার্নিং ইস্যু, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক আলাপ হয়। তো সবাই মনে করে যে এখানে আসলে মাংস বলতে বিফটা বেশি খাওয়া হয়, চিটাগাংয়ের লোকজন একটু বিফ পছন্দ করে, তো এটা একটা কারণ মনে করে। কিন্তু আসলে আপনি যদি গ্লোবাল স্ট্যাটিস্টিক্স দেখেন, চিটাগাংয়ের থেকে বা বাংলাদেশের থেকে অনেক বেশি গুণ বিফ চাইনিজরা, আমেরিকানরা খায়। ওদের হৃদরোগ হয় 70-এ গিয়ে, আমাদের হৃদরোগ হয় 30-এর আশেপাশে। তো আসলে বিফ আমার মতে এটা রিস্ক ফ্যাক্টর নয়। আর অনুষ্ঠানে কদাচিৎ যে বিফটা খাওয়া হয় ওইটা অত বেশি ভূমিকাও রাখে না। সাধারণত মানুষ বিফের যা দাম, ওটা তো প্রাত্যহিকভাবে সে কিনে খেতে পারে না, প্রতিদিন খাচ্ছে তা না। কিন্তু আমেরিকানরা দেখবেন যে স্টেক হিসাবে বার্গারের মধ্যে প্রতিদিনই তারা প্রচুর মাংস, বিফ বা পর্ক, হ্যাঁ, এগুলো কনজিউম করে। কিন্তু ওদের তো সেরকম হয় না হৃদরোগ। আসলে এটা যেটা ব্যাখ্যা সেটা হলো যে বিফ না, বরং আমাদের বডি স্ট্রাকচার, হার্টের রক্তনালীর গঠন, এগুলো দায়ী। আমাদের হার্টের রক্তনালীগুলো কিন্তু চিকন। আমেরিকানদের হার্টের রক্তনালী যেখানে 4 মিলিমিটার ডায়ামিটার, 3 মিলিমিটার, আমাদের এগুলো 3 মিলিমিটার 2 মিলিমিটার চিকন। ফলে আমাদের অল্প ব্লক হলেও তাড়াতাড়ি হৃদরোগ হয়ে যায়। আর একটা হলো যে আমাদের এই বেল্টে আমরা ভাত খাই, কার্বোহাইড্রেট, রিফাইন্ড কার্বোহাইড্রেট খাই, বিফ নয়, বরং অতিমাত্রায় রিফাইন্ড সুগারই আমাদের হৃদরোগের জন্য বেশি দায়ী। রিফাইন্ড সুগার খেলে কি হয়, যেটা আমরা
ভাত খাই, ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় 70-এর উপরে, অর্থাৎ ভাত খাওয়ার পরে সাঁই সাঁই করে ব্লাড সুগার রাইজ করে। ব্লাড সুগার রাইজ করলে সে ইনসুলিন রিলিজ করে। ইনসুলিন একটা জানেন আপনি অ্যানাবলিক হরমোন, সে কোলেস্টেরল ডিপোজিশন করে, ফ্যাট ডিপোজিশন করে, হার্টের ব্লক করে, ফলে পেট বড় হয় আমাদের, না বিভিন্ন জায়গায় চর্বি জমে যায়, মেন্টাল ফ্যাট। তো আমার কাছে মনে হয় যে অতিমাত্রায় যে বলছেন যেটা বিফ খায়, এটা আসলে ঠিক না। বিফ কিছুটা খায় হয়তো, কিন্তু বরং ভাত বেশি খাওয়াটা, তারপর তার সঙ্গে ময়দার জিনিস, নান রুটি, পাউরুটি, বনরুটি এগুলো খায়। সকালে নান রুটি, পাউরুটি, বনরুটি, দুপুরে দেখা যাচ্ছে ভাত, আলু ভর্তা, ডাল, রাত্রেও খাচ্ছে ভাত দিয়ে আলু, আলু মাংস। তো এইটা থেকে আসলে বেরোতে হবে, জি, বরং আমরা মাংস আবার খাওয়া আসবো বাড়াতে হবে। আলোচনায়। একজন দর্শক যুক্ত আছেন। জি, সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন, শুনছি। হ্যাঁ স্যার, আমার বয়স 50 বছর। জি হ্যাঁ, আমার ডায়াবেটিস আছে। জি আজকে খালি পেটে ডায়াবেটিস 13, জি এবং বুকের ব্যথা, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে আছে কয়েকদিন ধরে। হ্যাঁ, বাম হাতে, বাম পাশে ঘাড়ে, পিঠে। ঘাড়ে। এখন স্যার আমি কি করবো? আমার ব্যথাটা কি কোনো কারণে আমার- হাতে ছড়িয়ে পড়ছে, হাতে বা চোয়ালে, হাতের দিকে? হ্যাঁ, ওখানে হচ্ছে। আর এই ঘাড়ে ব্যথা প্রচন্ড, পিঠে, বাম হাতে, জি এবং বাম সাইডের পায়েও ব্যথা। জি স্যার এখন আমার শুধু গাম বের হয়, একটু পরে পরে ঘেমে যায়, পুরা শরীর ঘেমে যায়, মনে হয় যেন 1 সেকেন্ডে গাম বের হচ্ছে। আপনি কি এরকম হচ্ছে এই কয়েকদিন এই ধরে, পুরো কিছুদিন বডিটা ঘেমে কিছুদিন যায়। কি আপনার ঘাম বেড়ে গেছে? মানে কোনো কিছু করলে কি অল্পতেই ঘামিয়ে যাচ্ছেন বা এরকম কিছু? হ্যাঁ, আমি অল্প এমনিতে ঘেমে ঘেমে যাচ্ছি, কতক্ষণ পরে পরে ঘেমে যাচ্ছি। জি আপনি কিছু আচ্ছা, জানতে আপনার চাইবেন? আপনার ধন্যবাদ আপনাকে। আপনার কি উচ্চ রক্তচাপ আছে? না, আমার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস বেশি, আমি ইনসুলিন নেই এবং ওষুধ খাই, আচ্ছা দুবেলা আচ্ছা ইনসুলিন, ওষুধ। আচ্ছা, আপনার কি পরিবারে হার্টের রোগের ইতিহাস আছে? মা, বাবা, ভাই এদের? না, আমার পরিবারে কারো নাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি উনি আপনি শুনেছেন হ্যাঁ, নিশ্চয়ই উনার 50 উনার বছর, বয়স ওনার ডায়াবেটিস, 50, ডায়াবেটিস, এবং সিবিজি করিয়েছিলেন আজকে সকালে সকালে 13। 13। এখন হাতে, চোয়ালে, মানে ঘাড়ে প্রত্যেকটি জায়গায় ব্যথা হচ্ছে এবং অন্যান্য সমস্যা তো আপনি শুনেছেন। হ্যাঁ, এখন এটা দুটো কারণ হতে পারে। ওনার ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত। তো দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে মাংসপেশিরও ক্ষয় হয়, শরীরের ইন জেনারেল ফিটনেস কমে যায়। তো দেখা যায় যে আবার ঘরে কাজ করে ব্যান্ড হয়ে সার্ভাইকাল স্পন্ডালোসিসও হতে পারে, যে কারণে ঘাড়ের নার্ভে প্রেশার পড়ে সেই ব্যথাটা হাতে চলে আসে, বাম হাতে। এটা একটা হতে পারে। আর হৃদরোগ তো হতে পারেই, যেহেতু অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে। তো ওনাকে ওই দুইটা জিনিসই কিন্তু পরীক্ষা করে ওনার কনফার্ম করতে হবে যে কোনটা আছে। আর তার আগে ওনার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। ওনার ডায়েটারি হিস্ট্রি আমরা নেই নাই, উনি কী খায় এগুলো সুন্দর করে বসে ওনাকে জিজ্ঞাসা করতে হবে, কী খাচ্ছেন, কী খেতে পারবেন, কখন এক্সারসাইজ করবেন, ইনসুলিন ডোজ কীভাবে অ্যাডজাস্ট করবেন, এগুলো সব কিন্তু ওনাকে শিখিয়ে দিতে হবে। আমাদের এখানে অধিকাংশ ক্ষেত্রেই পেশেন্টদেরকে এই জিনিসগুলো কাউন্সিলিং কম করা হয়। তো এগুলো কিন্তু শিখিয়ে দিতে হবে। ওনাকে বলতে হবে যে আপনি একজন ভালো ডায়াবেটিস যে কথা বলে রোগীর সঙ্গে, তার কাছে যাবেন, আপনি সব বুঝে নেবেন যাতে করে আপনার সুগারটা কমে। তার সঙ্গে আপনি হার্টের চেক আপ করবেন, এবং সেই সঙ্গে আপনার ঘাড়ে কোনো সমস্যা আছে কিনা, ঘাড়ের সার্ভাইকাল স্পন্ডালোসিস আছে কিনা বা নার্ভ কম্প্রেশন আছে কিনা, এটাও আপনাকে বের করতে হবে, দেখতে হবে। জি আপনি খাদ্যাভ্যাস নিয়ে বলছিলেন যে বিভিন্ন ধরনের আলু এবং আমাদের খাবারের যে টেন্ডেন্সি, আসলে একজন হৃদরোগ যিনি আক্রান্ত হবেন বা আক্রান্ত হওয়ার আগে থেকেই একজন মানুষ বা তার কি ধরনের খাদ্যাভ্যাসে আসক্ত হওয়া উচিত বা কি ধরনের খাদ্যাভ্যাসটা গড়ে তোলা উচিত বলে আপনি মনে করেন? খাদ্যাভ্যাসের বিষয়টা আসলে ছোটোবেলা থেকে রপ্ত করা উচিত। ছোট থেকেই আমরা বাচ্চাদেরকে দেখা যায় চিপস, চকলেট এগুলো খাওয়াই। আমাদের মারা তো মনে করেন যে বাচ্চা ভাত না খেলে মানে বাচ্চা বড় হবে না, এরকম একটা ভাব। না, অনেক বড় হয়ে গেলেও দেখা যায় ছেলে মেয়েকে বেশি করে ভাত খাওয়ায়। এবং আমাদের খাদ্যাভ্যাসটা মোটামুটি ভাত নির্ভর। আমরা যা খাই অলমোস্ট 90%ই হচ্ছে ভাত, আলু, এসব। অল্প একটু ডাল খাই। আর মাংস যেটা খাই, যে অপবাদটা সবাই দেয় চিটাগাংয়ের লোকজন মাংস খায়, এটা আসলে একটা অপবাদ, এটা সত্য না। ছোট্ট একটুকু মাংস খায়, হয়তো 1 টুকরা বা 2 টুকরা, বেশি তো খেতে পারে না ম্যাক্সিমাম লোক। তো ওইটাতে আসলে কিছু হয় না। এই যে আমরা ভাতটা খাই, কার্বোহাইড্রেটটা খাই, এটাই শরীরে গিয়ে, লিভারে গিয়ে এখান থেকে আসলে ফ্যাট তৈরি হয়। কোলেস্টেরল যেমন গরুর মাংসে আছে, গরু যেমন কোলেস্টেরল তৈরি করে, গরু তো আর মাংস খায় না, ও তো ঘাস খায়। ও ঘাস থেকে খেয়ে ওটাতে কোলেস্টেরল বানায়। ঠিক তেমনি আমাদের শরীরও কিন্তু, লিভারে কিন্তু কোলেস্টেরল তৈরি হয়। তাহলে আমি যদি বেশি কার্বোহাইড্রেট খাই, আমার ব্যবহারের পরে বাকিটা শরীর কি করবে? বাকিটাতে শরীর চর্বি বানাবে, ফ্যাট তৈরি করবে। এবং এই কাজটা যে করে, যে আমাদের সুগার বেড়ে যায়,
অতিমাত্রায় ভাত খাওয়ার জন্য, আলু খাওয়ার জন্য, সেটাতে ইনসুলিন বাড়ায়। এটা কিন্তু আমাদের আলটিমেটলি ইনসুলিন রেসিস্ট্যান্স তৈরি করে, ডায়াবেটিস করে, কোলেস্টেরল বাড়ায় এবং রক্তে চর্বি ট্রাইগ্লিসারাইডও বাড়ায় দেয়। তো আমাদের জন্য আদর্শ খাদ্য হলো যে, মনে রাখবেন, একটা প্লেট যদি আমরা ধরি খাবারের জন্য, তার অর্ধেক থাকবে সবজি, বাকি অর্ধেকের মধ্যে অর্ধেক থাকবে কার্বোহাইড্রেট আর অর্ধেক থাকবে প্রোটিন। এভাবেই মানে একটা অ্যাভারেজ আর কি। আমি যদি একটু সহজ করে বোঝার জন্য, দুপুরের খাবার, তাহলে দুপুরের খাবারে কি কি থাকা উচিত? দুপুরের খাবারে ভাত থাকবে অল্প কিছুটা, ধরেন 1 কাপ বা 1.5 কাপ। এটা আসলে খুব ইন্ডিভিজুয়ালাইজ, পরিশ্রমের উপরে। একজন রিক্সাওয়ালাকে যদি আমি 1 কাপ ভাত খেতে বলি তাহলে তো হবে না, ওর একটু বেশি লাগবে, পরিশ্রম বেশি করে। ওর ক্যালোরিক রিকোয়ারমেন্ট একটা বিষয় থাকে। যেমন আমাদের ক্ষেত্রে 1600 কিলো ক্যালোরি খাইলেই হয়, 1600 খেলেই হয়। এর মধ্যে 50% এনার্জি আসবে আমাদের কার্বোহাইড্রেট থেকে, মানে 800 আসবে, মানে 4 দিয়ে ভাগ দেন, মানে সারাদিনে 200 গ্রাম, ভাত আলু মিলে 200 গ্রাম। আর বাকি 50%-এর মধ্যে 40% আসবে প্রোটিন থেকে, মানে মাংস, ডাল, মাছ। হ্যাঁ, প্রোটিনের মধ্যে বিভিন্ন রকম আছে, উদ্ভিজ এবং প্রাণীজ দুটোই থেকে আসে। উদ্ভিজ প্রোটিনও ভালো। এখানে তো ঘটনা আছে, মানে আমি 100 গ্রাম মাংস খেলাম মানে আমি 100 গ্রাম প্রোটিন পাচ্ছি, তা কিন্তু না। 100 গ্রাম মাংসের মধ্যে অন অ্যাভারেজ 18 থেকে 20 গ্রাম প্রোটিন পাওয়া যায়। আর আমাদের প্রোটিন রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের শরীরের ওজন যত কেজি তত গ্রাম। অনেকে ডবলও খেতে বলেন। তা আমার যদি 50 কেজি, ক্ষেত্রে সাধারণত ডবল একটু বাড়বে। প্রেগন্যান্সির ক্ষেত্রে যারা এক্সারসাইজ করেন, মাসেল বিল্ড করে, ওদেরকে বলে একটু ডবল খেতে, ডিম খেতে বলে। তো সাধারণত যদি 50 কেজি ওজন হয়, তাহলে তাকে 50 গ্রাম প্রোটিন খেতে হবে। তো 50 গ্রাম যদি মাংস থেকে বা মাছ থেকে নিতে হয়, ওর 5 গুণ খেতে হবে, মানে 250 গ্রাম মাংস বা মাছ সারাদিনে 3 বেলায় তাকে খেতে হবে। হ্যাঁ, এটা ডাল দিয়ে কিছুটা পূরণ করা যাবে, কিছুটা ডিমে ঢুকবে, কিছুটা মাংসে যাবে। এইভাবে তার বাকি 50% এনার্জি 40% এনার্জি আসবে প্রোটিন থেকে, আর বাকি 10% এনার্জি আসবে ফ্যাট থেকে বা তেল থেকে। আর ফ্যাটের মধ্যেও ঘটনা আছে, ওখানে আমরা চর্বি পছন্দ করি না, আমরা মূলত লিকুইড যেটা তেল থাকে, যে তেলটা জমে না ঠান্ডায়, সেটা পছন্দ করি। সানফ্লাওয়ার অয়েল বা খুব ভালো কোয়ালিটির সয়াবিন তেল খেলেও হবে, বা রাইস বার্ন অয়েল, সেটা আলাদা করে আসলে দেওয়া লাগে না। রান্না করতে গেলে যে তেলটা ইউজ করা হয় সেটাতে ওই 10%টা হয়ে যায়। তাইলে আর পেট ভরানোর জন্য বাকিটা খেতে হবে শাক, সবজি, ফল, এগুলো। আজ এখানে শেষ করতে হচ্ছে। আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।